হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাটস বন্ধুরা, কেমন আছো তোমরা সকলেই? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমরা সকলেই মডেল কোশ্চেন পেপার হাতে পেয়ে গেছো এবং অনেকেরই সমস্যা হচ্ছিল যে কীভাবে তোমরা সলভ করবে, তার উত্তর খুঁজে পাচ্ছিলে না। তবে আর চিন্তা করার দরকার নেই, আমি নিয়ে চলে এসেছি ইংলিশ মডেল কোশ্চেন পেপারের প্রথম সেটের সঠিক উত্তর, সমস্ত প্রশ্নের উত্তর। চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। অন্যান্য সাবজেক্টের মডেল কোশ্চেনগুলি খুব শীঘ্রই আসতে চলেছে, যেহেতু তোমাদের সময় অনেক কম পরীক্ষার, তাই আমি চেষ্টা করি অতি দ্রুত নিয়ে আসার। এরপরেই কিন্তু তোমাদের অন্যান্য সাবজেক্টগুলি আসবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি লাইক করতে ভুলবে না। তো চলো দেরি না করে কথা না বাড়িয়ে আমরা চলে আসবো মূল কোশ্চেন পেপারের উত্তরগুলি নিয়ে। তাহলে প্রথম সেটে কী রয়েছে দেখে নিচ্ছি। দেখো, ইংলিশের প্রথম সেটের কোশ্চেনে রয়েছে পার্ট 1-এ সেকশন 1-এ অর্থাৎ সেকশন এতে নম্বর কোশ্চেন, ওয়াই ওয়াজ অ্যালিস গেটিং টায়ার্ড সিটিং বাই হার সিস্টার সাইড অন দ্য রিভার ব্যাঙ্ক। তাহলে উত্তর দেখে নাও, তোমরা সরাসরি দেখতে পাচ্ছ, অ্যালিস ওয়াজ ফিলিং weary because she had nothing to do. Her bedroom was compounded by the heat of the day and the fact that she had peeked into the book her sisters was reading only to find it lacked the elements Alice found engaging. বোঝা গেল? এটা ছিল প্রথম প্রশ্নের উত্তর, অর্থাৎ কেন সিস্টার্স তার রিভার ব্যাঙ্কে বসে সে ক্লান্ত বোধ করেছিল অ্যালিস, সেটা তোমাদের উত্তর এখানে বলা হয়েছে। বি নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখো, হোয়াট ওয়াজ অ্যালিস অপিনিয়ন অন দ্য বুকস উইদাউট পিকচার্স অর কনভারসেশনস। অর্থাৎ পিকচার আর কনভারসেশন ছাড়া বুক সম্পর্কে অ্যালিসের কী মন্তব্য ছিল। উত্তর দেখে নাও, অ্যালিস হ্যাল্ড এ ভেরি স্পেকটিক্যাল অ্যান্ড ডিসমিসিভ ভিউ অফ সাচ বুকস। সি থট টু হারসেলফ, অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ এ book and without pictures or conversations to her these elements were essential for a book to be interesting or worthwhile। ঠিক আছে, তাহলে যদি কোনো বইকে অর্থাৎ বইয়ে কি থাকে, পিকচার্স আর কনভারসেশনস থাকে, তাহলে সেই বইটা পড়তে মজা লাগে, অর্থাৎ সেটা ইন্টারেস্টিং হয়ে ওঠে, এই কথা এখানে বলা হয়েছে। সি নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, দেখো, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য জার কুড অ্যান্সার হিজ সাকসেস ইন এভরি ইন্ডিভিজুয়াল। অর্থাৎ জীবনের প্রতিটি প্রচেষ্টায় কীভাবে সাফল্য লাভ পাওয়া যায় জারের মতে। তাহলে কী কী সেগুলি দেখে নাও। দ্য জার বিলিভ দ্যাট ইফ হি অলওয়েজ নিউ 3 স্পেসিফিক থিংস হি উড নেভার ফেল। তাহলে জারের মতে কি, 3টি জিনিস যদি তার জানা থাকে তাহলে সে কখনো জীবনে ব্যর্থ হবে না। তো জিনিসগুলি কী কী? 1 নম্বর, দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। তারপরে 2 নম্বর, দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড। 3 নম্বর, দ্য মোস্ট পিপল থিং টু ডু অ্যাট এনি গিভেন মোমেন্ট। বোঝা গেল? তাহলে এই ছিল উত্তর, সি নম্বর। তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। বোঝা গেল? তাহলে এবার আমরা আসছি ডি নম্বর প্রশ্নের উত্তরে। ডিসক্রাইব দ্য হারমিট ফিজিক্যাল ফিচার্স। হারমিটের ফিজিক্যাল ফিচার্স সম্পর্কে বলা হয়েছে। দ্য হারমিট ওয়াজ ডিসক্রাইবড অ্যাজ এ ফ্রেল অ্যান্ড উইক। হি ওয়াজ অ্যান এডাল্টলি ম্যান হু ব্রিথড হ্যাভিলি অ্যাজ হি ওয়াকড, showing the physical toll of manual labor. He was characterized by his simplicity, living in the woods and receiving only common folk. বোঝা গেল? তাহলে এই ছিল তার বৈশিষ্ট্য। কী কী বৈশিষ্ট্য ছিল? সে কাজ করতে করতে হাঁপিয়ে যেত, তারপরে সে উডে থাকতো অর্থাৎ জঙ্গলে থাকতো এবং সাধারণ মানুষের সাথে কী করতো, দেখা করতো না। বোঝা গেল? আচ্ছা সরি, রিসিভিং অনলি কমন ফক্স বলতে সাধারণ মানুষের সাথে তিনি দেখা করতেন। ঠিক আছে, এই কথা বলা হয়েছে। তারপরে দেখো, পার্ট 2-এ বলা হয়েছে পোয়েট্রি অ্যানালাইসিস। পার্ট 2-এর অর্থাৎ সেকশন পার্ট 2-এ বলা হয়েছে নম্বর কোশ্চেনে, হোয়াট আর দ্য 4 মেন থিমস দ্যাট আর এক্সপ্লোর্ড ইন হক রুস্টিং। তাহলে 4টা মেন থিমসের ব্যাপারে তোমাদের লিখতে হবে। তাহলে কী কী থিমসগুলি রয়েছে দেখে নাও। উত্তর, পাওয়ার অ্যান্ড কন্ট্রোল, নেচারস ক্রুয়েলটি, অ্যারোগেন্স, ক্রিয়েশন অ্যান্ড ডিস্ট্রাকশনস। বোঝা গেল? ডিস্ট্রাকশন, এই 4টি পয়েন্ট আমি দিয়েছি। তাহলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। বি নম্বর কোশ্চেনে বলা হয়েছে, দেখো, ইন শেক্সপিয়ার সনেট 73 হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ লাইফ ট্রানজিয়েন্স। ঠিক আছে, উত্তর দেখে নাও, দ্য সিগনিফিকেন্স অফ লাইফ ট্রানজিয়েন্ট শর্ট লিভ নেচার ইজ ইউজ টু intensify love by using metaphors and autumn, twilight, dying fire, and Shakespeare suggests that because life is fleeting and beloved must love to speakers more strong before he is gone. বোঝা গেল? আমি বাংলায় ট্রান্সলেট করছি না, তোমরা যেহেতু জানো মিনিংগুলো, ঠিক আছে, তাই তোমরা স্ক্রিনশট করে নিতে পারো উত্তরগুলি এবং বা খাতায় লিখে নিতে পারো পজ করে। সি নম্বর বলা হয়েছে, দেখো, হোয়াট ইজ দ্য রোল অফ ভিজুয়াল ইমেজেরিস ইন কার্ল ডেনিস দ্য গ্রিন হাউস এফেক্ট। দ্য গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে যে প্রশ্ন রয়েছে দেখে নাও উত্তর। তারপরে হচ্ছে ডি নম্বর দেখে নাও, হোয়াট ইজ দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ দি হক ইন হক রোস্টিং। সিম্বলিক সিগনিফিকেন্স সম্পর্কে বলা হয়েছে। দেখো, দ্য হক সিম্বলাইজ অ্যাবসলিউট আনচেকড পাওয়ার। বোঝা গেল? ইন রিপ্রেজেন্টস কনসিকুয়েন্সেস দ্যাট ল্যাক্স এমপ্যাথি অর মোরালিটি, acting purely or instinct and sophistry. It can also be seen as symbol of nature itself, indifferent, efficient and supreme. বুঝা গেল? তারপর দেখো সেকশন বি। এবার আমরা সেকশন বি এর উত্তর
সেকশন বি এর উত্তরে প্রথমে কি বলা হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তাহলে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন তোমাদের থাকছে, যেমনটা মডেল কোশ্চেন অনুযায়ী বলা হচ্ছে। দেখো, আ লার্জ হাউস অন দ্য সাউথ সাইড অফ গ্রাসভেনর স্কোয়ার ওয়াজ অল অ্যাভেলেজড অ্যাট 10 o'clock। তাহলে প্রথম ব্ল্যাঙ্কসে কি বসবে এ, তারপরে দ্বিতীয় ব্ল্যাঙ্কসে বসবে অন, তারপরে তৃতীয় ব্ল্যাঙ্কসে বসবে অ্যাট। বুঝা গেল? এবার 4 নম্বরে দেখো, বি নম্বরে কি বলা হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করতে হবে। দেখো কি বলা হয়েছে, তাহলে এর উত্তর কি হবে, অ্যালিস সেড দ্যাট নো সুনার ডিড সি রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। তাহলে প্রথম ব্ল্যাঙ্কসে নো, তারপরে ব্ল্যাঙ্কসে দেন, তারপরে লেফট। বুঝা গেল? তারপরে দেখো কোয়েশ্চেন নম্বর 3, কম্বাইন দ্য গিভেন সেন্টেন্সেস টু ফর্ম এ কমপ্লেক্স সেন্টেন্স। কোয়েশ্চেন বলা হয়েছে, দেখো, আই ডোন্ট থিঙ্ক আই উইল বি এবল টু মেক ইট, আই মিস দ্য বাস। তাহলে এই বাক্যটাকে তোমাদের জটিল সেন্টেন্সে বানাতে হবে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে এর উত্তর দেখে নাও, আই ডোন্ট থিঙ্ক আই উইল বি এবল টু মেক ইট বিকজ আই মিস দ্য বাস। জাস্ট বিকজ লাগিয়ে দাও, ব্যাস হয়ে গেল বাকিটা। ঠিক আছে? অথবা তোমরা এই কোশ্চেনটা এভাবেও লিখতে পারো, অ্যাজ আই মিস দ্য বাস আই ডোন্ট থিঙ্ক আই উইল বি এবল টু মেক ইট, এভাবেও লিখতে পারো। দুটি আমি লিখে দিয়েছি, যে কোনো একটি লিখলেই হবে। বি নম্বরে স্প্লিট সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স তোমাদের ভাঙতে হবে, স্প্লিট করতে হবে। তাহলে দেখো কি বলা হয়েছে, নোবডি নিউ ওয়ে টু গো উই আস্ক সাম র্যান্ডম পিপল ফর ডাইরেকশনস টু দ্য হিলস। তাহলে এর আনসার দুটি সেন্টেন্সে ভাঙো, নোবডি নিউ ওয়ে টু গো অ্যান্ড আনাদার সেন্টেন্স ইজ ওয়ের উই আস্ক সাম র্যান্ডম পিপল ফর ডাইরেকশনস টু দ্য হিল। বোঝা গেল? এই দুটি সেন্টেন্সে ভেঙে দিলেই হয়ে গেল। তাহলে আমাদের সেকশন বি হয়ে গেল। এবার সেকশন সি এ আমরা চলে আসছি। ঠিক আছে? সেকশন সি এ কী বলা হয়েছে, সেকশন সি 5 মার্কসের কোশ্চেনের জন্য, যেখানে তোমাদের ড্রামা থাকবে, রাইডার্স টু দ্য সি, দুটি কোশ্চেন, তার মধ্যে একটি লিখতে হবে। প্রথম কোশ্চেন বলা হয়েছে, হাউ ইজ ডেথ ডেপিক্টেড ইন দ্য রাইডার্স টু দ্য সি। অর্থাৎ রাইডার্স টু দ্য সি নাটকে বা প্লেতে ডেথ কিভাবে ডেপিক্টেড হয়েছে। ডেপিক্ট মানে হচ্ছে কি চিত্রিত, তাহলে কিভাবে মৃত্যু চিত্রিত হয়েছে রাইডার্স টু দ্য সি নাটকে, সেটা তোমাদের স্যাংশন করতে হবে। তাহলে দেখো উত্তর কি দিয়েছি আমি, 3টি পয়েন্ট, কয়েকটি পয়েন্ট দিয়েছি। জাস্ট এই কয়েকটি বাক্য লিখলেই তোমাদের এনাফ। ঠিক আছে? বেশি লেখার দরকার নেই, যেহেতু তোমাদের ইংলিশ বি, ইংলিশ এ নয়। ইংলিশ এ যাদের তারা একটু বড়ো করে লিখতে হয়, তবে ইংলিশ বি এর ক্ষেত্রে তোমাদের একটু সফট রয়েছে, বা একটু কম লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ 75 to 100 ওয়ার্ডসের মধ্যে লিখলে এনাফ। তারপরে দেখো কি বলা হচ্ছে, আমি কি পয়েন্ট দিয়েছি দেখে নাও উত্তরটা। এ নেচার সাইকেল, দ্য শ্যাডো অফ দি সুপার ন্যাচুরাল, তারপর বলা হয়েছে স্টয়েক রিজাইনেশন। বুঝা গেল? এই কয়েকটা পয়েন্ট আমি দিয়েছি জাস্ট। তারপরে পরবর্তী প্রশ্ন দেখে নাও, কমেন্ট অন দ্য রোল অফ দি সি ইন জেমস সিন্স রাইডার্স টু দ্য সি। তাহলে রাইডার্স টু দ্য সিতে সমুদ্রের রোল কী ছিল, বা প্লে তার কী ভূমিকা পালন করেছিল, তাহলে সেটা অবশ্যই তোমাদের লিখতে হবে। তাহলে দেখে নাও কি পয়েন্ট দিয়েছি আমি, দ্য প্রোভাইডার অ্যান্ড দি ডেস্ট্রয়ার, তারপরে পয়েন্ট দিয়েছি দ্য সিম্বলিক বাউন্ডারি, তারপরে পয়েন্ট দিয়েছি অ্যান্ড ইনডিফারেন্ট ফোর্স, তারপরে পয়েন্ট দিয়েছি কি দ্য ক্যাটালিস্ট ফর দি থিম। বুঝা গেল? তাহলে এটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। পরবর্তী আমরা চলে আসছি, সেকশন বি তো হয়ে গেছে। সেকশন ডি দেখো, সেকশন ডি এর উত্তরে কী বলা হয়েছে, কমেন্ট অন দ্য এলিমেন্টস অফ দি কিউরিওসিটি অ্যান্ড কিউরিওসিটি অ্যান্ড কনফিউশন ইন ডাউন দ্য র্যাবিট হোল। এই প্রশ্নের উত্তর দেখে নাও, আমি কয়েকটি পয়েন্টে বিভাজন করেছি। 1 নম্বর হচ্ছে কিউরিওসিটি, কনফিউশন, তারপর হচ্ছে দ্য ইন্টারাকশনস। ঠিক আছে? এই কয়েকটি বাক্য লিখলেই হয়ে যাবে। তারপর দেখো পরবর্তী কোশ্চেন, ওয়াই ডাজ দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট, মেনশন দ্য 3 ডিস্টিংক্ট ফিচার্স অফ দি হারমিট। তাহলে জার কেন হারমিটকে কনসাল্ট করেছিল, বা সিদ্ধান্ত নিল কনসাল্ট করার, তারপরে 3টি ফিচার সম্পর্কে বলতে বলা হয়েছে হারমিটের। ঠিক আছে? তাহলে এখানে উত্তরটা দেখে নাও, খুব সহজভাবে দেওয়া রয়েছে। তারপরে ডিস্টিংক্ট ফিচার্স, হারমিটের ফিচার্স কী রয়েছে, এক্সক্লুসিভলি অর কোম্পানি, তারপরে হচ্ছে ফিজিক্যাল ফ্রেইলটি, তারপরে বোঝা হচ্ছে সাইলেন্ট উইজডম। বোঝা গেল? 7 নম্বর দেখে নাও কোশ্চেন, অ্যান্ড দ্য আর্থ ফেস আপওয়ার্ড ইন মাই ইন্সপেকশন, কমেন্ট অন দ্য আইডিয়া অফ অথরিটি ইন হক রুস্টিং। তো হক রুস্টিং সম্পর্কে, হক রুস্টিং কবিতার যে প্রশ্নটি দেওয়া হয়েছে তার উত্তর দেখে নাও। আমি কয়েকটি পয়েন্টে বিভক্ত করেছি। 1 নম্বর হচ্ছে রিজার্ভড প্রসপেক্টিভ, তারপর হচ্ছে টোটালিটারিয়ান কন্ট্রোল, তারপরে হচ্ছে অ্যাবসেন্স অফ আর্গুমেন্ট। ঠিক আছে? পরবর্তী কোশ্চেন দেখে নাও, কমেন্ট অন দ্য মেটামরফিক্যাল ইউজ অফ দি বিয়ার ব্রাঞ্চেস অফ অটাম ইন সনেট 70। তাহলে অটাম ঋতু যে রয়েছে, শরৎ সম্পর্কে
যে বলা হয়েছে এখানে কমেন্ট করা হয়েছে, কমেন্ট করতে বলা হয়েছে কি কি ইউজ করা হয়েছে, ঠিক আছে? তাহলে দেখে নাও। 1 নম্বর হচ্ছে দ্য চয়েস অফ ইউথ, দ্য ফিজিক্যাল ডিকে অ্যান্ড ইমোশনাল ওয়েট। এই কয়েকটি পয়েন্টে আমি ডিভাইডেড করেছি, জাস্ট এইটুকু লিখলে এনাফ, ঠিক আছে? দেখে নাও, স্ক্রিনশট করে নিতে পারো। তারপরে হচ্ছে 3 নম্বর, ডিসক্রাইব দ্য সেন্ট্রাল আইডিয়াস অফ দি পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট, ঠিক আছে? আচ্ছা, তোমাদের বলে রাখি এর প্রশ্নের পিডিএফ যারা তোমরা পেতে চাইছো, আমি পিডিএফ তোমাদের ফ্রি অফ কস্ট প্রোভাইড করে দেবো। জাস্ট তোমরা ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, নতুন চ্যানেল কিন্তু এটা, যারা অলরেডি জয়েন ছিল তারা নয়, সকলেই তোমরা এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবে। সেখানে কিন্তু আমি পিডিএফ আকারে এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের প্রোভাইড করে দেবো ফ্রি অফ কস্ট, 1 পয়সাও লাগবে না, ঠিক আছে? তাহলে দেখো, ডিসক্রাইব দ্য সেন্ট্রাল আইডিয়াস অফ পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। তাহলে গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে কী বলা হয়েছে দেখে নাও। দ্য আয়রনিক টেনশন বিটুইন দ্য ডোমেস্টিক কমফর্ট অ্যান্ড গ্লোবাল এনভায়রনমেন্টাল ডিকে, ঠিক আছে? দ্য ইলিউশন অফ দ্য সেফটি 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট দ্য সেফটি ইন নেচার। 3 নম্বর সার্টাল ওয়ার্নিং। বোঝা গেল? এবার আমরা চলে আসবো সেকশন। দেখো, সেকশন ইয়ে তোমাদের কি প্যারাগ্রাফ রাইটিং লিখতে হবে। তো প্যারাগ্রাফ রাইটিং রয়েছে। তারপরে দেখো 8 নম্বর, এনি 1 কোয়েশ্চেন আউট অফ 2 কোয়েশ্চেন। 1 নম্বর বলা হয়েছে যে ইম্প্যাক্ট অফ দি সোশ্যাল মিডিয়া অন সোশিয়েটাল ইন্টারাকশনস। তাহলে সোশ্যাল মিডিয়া সম্পর্কে বলা হয়েছে, দেখো খুব সুন্দর করে আমি দিয়েছি, সেটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে, প্যারাগ্রাফটা। পরবর্তী দেখে নাও, অপশন 2 এ যেটা দেওয়া রয়েছে, দ্য অ্যাডভান্টেজেস অফ লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ। তাহলে নতুন ভাষা শেখার উপকারিতা সম্পর্কে তোমাদের বলা হয়েছে, বা অ্যাডভান্টেজেস কী রয়েছে সেই সম্পর্কে বলতে বলা হয়েছে। তাহলে দেখো খুব সুন্দর করে আমি দিয়েছি, জাস্ট এই কয়েকটি ওয়ার্ডে লিখলে কিন্তু তুমি পেয়ে যাবে 10-এ 10, তা নিঃসন্দেহে বলা যেতে পারে, ঠিক আছে? দেখে নাও, উত্তরগুলি খুব সুন্দর করে দেওয়া হয়েছে। এবার আমরা চলে আসছি ইমেল রাইটিংয়ের ক্ষেত্রে। দেখো, ইমেল রাইটিংয়ে কী বলা হয়েছে, প্রথমে ইমেল রাইটিংয়ে বলা হয়েছে রাইট এনি ওয়ান। তাহলে আমি দুটোই করে দিয়েছি। 1 নম্বর হচ্ছে অ্যাডমিশন ইনকোয়ারি সম্পর্কে বলতে বলা হয়েছিল, যে অ্যাডমিশন ইনকোয়ারি সম্পর্কে তোমার পার্শ্ববর্তী কোনো কলেজ যেখানে তুমি প্রেফারেন্স রয়েছে তোমার, সেখানে কিন্তু তোমার অ্যাডমিশনের জন্য ইনকোয়ারি এবং আনাদার যেসব বিষয়গুলি রয়েছে সে সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল, বা জানার জন্য সেই কলেজে প্রিন্সিপালকে, ঠিক আছে, একটা তোমার ইমেল লিখতে হবে। তাহলে দেখো, সাবজেক্ট কী বলা হয়েছে, ইনকোয়ারি রিগার্ডিং ইউজি অ্যাডমিশন ডেটস 2026, ঠিক আছে? তারপর রেসপেক্টেড স্যার ম্যাডাম এবার লিখে দিবে। জাস্ট এই কয়েকটি ওয়ার্ড তোমরা যদি লিখে নিতে পারো, বাস হয়ে যাবে, আর কোনো দরকার নেই। I have recently completed my higher secondary examination with a focus on the science stream, and I am writing to inquire about the admission dates of the undergraduate physics honors program. তোমরা যে যার নিজের ইচ্ছে মতো সাবজেক্ট দিতে পারো, কেউ বেঙ্গলি, ইংলিশ, another subject etc. তারপরে ABC college is my first preference due to its central location and renowned faculty. I would appreciate information regarding the application timeline and eligibility criteria. বুঝা গেল? তাহলে এটা হচ্ছে তোমাদের ইমেল রাইটিং ফুল ফর্ম। জাস্ট এইটুকু লিখলে কিন্তু 5-এ 5। পরবর্তী দেখো, লেটার টু দ্য এডিটর। এডিটরকে লিখতে বলা হয়েছে কিসের জন্য, ফিডব্যাক পলিউশন ডিউ টু ফ্র্যাকারার্স, ঠিক আছে? তাহলে একটা তোমাদের আর্টিকেল প্রকাশিত হয়েছে, সেই আর্টিকেল সম্পর্কে তোমার মতামত দিতে হবে অ্যাকর্ডিং পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে? তারপরে দেখো বলা হয়েছে কি, সাবজেক্ট কি দিবে, পলিউশন ডিউ টু ফ্র্যাকারাস। তোমাদের কি প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু এর টাইটেলটা খুঁজে নিতে পারবে, ঠিক আছে, একদম ইজি। তাহলে ডিয়ার এডিটর এভাবে দিবে, তারপরে এভাবে ডেট দিতে পারো, হ্যাঁ, যেভাবে আমি লিখেছি খুব সুন্দর করে স্ক্রিনশট করে নিতে পারো। তারপরে শেষের দিকে ইয়োর সিনসিয়ারলি, ঠিক আছে, টু, তারপরে তোমার কাকে পাঠানো হচ্ছে, সাবজেক্ট কি, ঠিক আছে? এবার ব্লগ রাইটিংয়ে দেখে নাও। ব্লগ রাইটিং, 2টি ব্লগ রাইটিং রয়েছে, একটা আনসার এনি ওয়ান, তুমি যে কোনো একটি উত্তর দিতে পারো, ঠিক আছে? তাহলে দেখে নাও ব্লগ রাইটিং একটা সম্পর্কে কী বলা হয়েছে, যে দ্য কামিং মাইগ্রেটরি বার্ডস ইন কলকাতা, অর্থাৎ কলকাতা পরিযায়ী পাখিদের সম্পর্কে ব্লগ রাইটিং লিখতে বলা হয়েছে, অর্থাৎ ব্লগ লিখতে বলা হয়েছে। তারপর বলা হয়েছে অপশন বি, কলকাতা বুক ফেয়ার। কলকাতা বুক ফেয়ার অর্থাৎ কলকাতা বইমেলা সম্পর্কে তোমাদের লিখতে বলা হয়েছে ব্লগ। বোঝা গেল? আমি বারবার ইমেল রাইটিং লিখতে বলছি। তারপরে দেখো, তাই এই ছিল তোমাদের ইংলিশের সম্পূর্ণ প্রশ্নের উত্তর এর, ঠিক আছে? তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী সাবজেক্ট খুব শীঘ্রই নিয়ে আসবো, যেই সাবজেক্টগুলো যতটুকু পারি, ঠিক আছে? তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।